যে কোনো মূল্যায়নেই সাবমেরিন হলো কৌশলগত অস্ত্র। এগুলো প্রতিযোগী পক্ষগুলোর ওপর প্রবল মানসিক চাপ সৃষ্টি করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই সাবমেরিনই ছিল আমেরিকার প্রধান অস্ত্র। এই জন্যে মাত্র 2% আমেরিকান নৌবাহিনী প্রায় 30% জাপানিজ নৌবাহিনী বহন ধ্বংস করতে সক্ষম। এবার সেরকমই একটা ভয়ঙ্কর সাবমেরিন কিনে নিয়েছে সাম্প্রতিক সময়ে নানান ইস্যুতে বাংলাদেশের সাথে সম্পর্কের অবনতি করা মিয়ানমার। বঙ্গোপসাগর অঞ্চলের সর্বশেষ দেশ হিসেবে সাবমেরিন ক্লাবে যোগ দিয়েছে মিয়ানমার। তাতে কতটা মানসিক চাপ বাড়ল বাংলাদেশের? বঙ্গোপসাগর অঞ্চলে মিয়ানমারের এই ভয়ঙ্কর সাবমেরিন পরিচালনার কারণ কি? কখনো সাবমেরিনটি বাংলাদেশে আক্রমণ করতে এলে তা রুখে দিতে কতটা সক্ষম বাংলাদেশ? এই সকল বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। দৈত্যাকার শরীর নিয়ে পানির নিচে দিব্যি ঘুরে বেড়াতে পারে কে আর? সে তো নীলতিমি। কিন্তু না, তার চেয়েও কোনো অংশে কম যায় না পানির নিচের দৈত্যখ্যাত সাবমেরিন বা ডুবোজাহাজ। নিজের পেটের ভেতর অনেক মানুষ ঢুকিয়ে সাগর সাঁতরে বেড়ায়। বহনকারী মানুষগুলোর জন্য খাবার, পানি, আয়েশের ব্যবস্থাসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়েই সমুদ্র দাপিয়ে বেড়ায়। শুধু কি তাই? হাজারো যন্ত্রপাতিতে ভর্তি এই সাবমেরিন। কিন্তু এই সাবমেরিনটি আসলে কি? এটি এক ধরনের জাহাজ। তবে পানির ওপর ভেসে বেড়ানো যে জাহাজগুলো দেখা যায় এটি তেমন নয়। পানিতে ভেসে থাকা জাহাজকে দেখে মনে হতে পারে হঠাৎ ফুটো হয়ে টুপ করে ডুবে যেতে পারে। কিন্তু সাবমেরিন দেখে তা ভাবার অবকাশ নেই, কারণ সে সবসময় ডুবেই থাকে। নীলতিমির পাখা ভাসিয়ে সাগরে চলার মতো করে শুধু একটি নিশানা উঁচিয়ে সাবমেরিনও পানির নিচে থাকে। এ তো গেল সাবমেরিনের পরিচিতি। এবার আসা যাক প্রাসঙ্গিক কথায়। বঙ্গোপসাগর হল ভারত মহাসাগরের উত্তর পূর্ব অংশ। এর পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে ভারত, উত্তর দিকে বাংলাদেশ, পূর্ব দিকে মায়ানমার, ভারতের আন্দামান ও নিকোবর এবং মিয়ানমারের কোকো আইল্যান্ড। এর দক্ষিণ সীমা হল শ্রীলঙ্কা ও সুমাত্রার সর্ব উত্তর পশ্চিম পয়েন্টের মধ্যকার রেখা। বাংলাদেশ, ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া হল অববাহিকার দেশ। অববাহিকার সব দেশের নৌবাহিনী রয়েছে। ভারত ছাড়া এসব দেশের নৌবাহিনীর অস্ত্রভাণ্ডারের উৎস বিভিন্ন দেশ। আর ভারত নিজেই অস্ত্র তৈরি করে, তারা অস্ত্র রপ্তানিও করে। এসব দেশ তাদের অস্ত্রের একটি বড় অংশ আনে চীন থেকে। অস্ত্র বিক্রি একটি বাণিজ্যিক উদ্যোগ হলেও এর সাথে রাজনৈতিক উদ্দেশ্যও থাকে। চীন ও ভারতের যথাক্রমে বাংলাদেশ ও মিয়ানমারের কাছে সাম্প্রতিক সাবমেরিন বিক্রি ছাড়া বঙ্গোপসাগরভুক্ত কোনো দেশেই অস্ত্র বিক্রি স্পটলাইটে আসেনি। বঙ্গোপসাগরে সাবমেরিন পরিচালনা করা নতুন কিছু নয়। ভারত ও ইন্দোনেশিয়ার সাবমেরিন পরিচালনার অর্ধশতকের বেশি দিনের অভিজ্ঞতা রয়েছে। তবে কোনো দেশের সাবমেরিন বহরই ভারতের সাথে তুলনীয় নয়। বঙ্গোপসাগর অঞ্চলের সর্বশেষ দেশ হিসেবে সাবমেরিন ক্লাবে যোগ দিয়েছে মিয়ানমার। ভারত 2019 সালে জুলাই মাসে কিলো ক্লাস সাবমেরিন আইএনএস সিন্ধুবীর সরবরাহ করার জন্য মিয়ানমারের সাথে চুক্তি করে। ভারত 2019 সালের ডিসেম্বরে মিয়ানমার নৌবাহিনীর কাছে সাবমেরিনটি হস্তান্তর করে, মিয়ানমারের সাবমেরিন ক্রুদের প্রশিক্ষণ প্রদান করে। মিয়ানমার ইউএমএস মিন ইয়ে থিয়েন খাথু নামে সাবমেরিনটিকে কমিশন করে। মিয়ানমার নৌবাহিনী গত 12-15 অক্টোবর ফ্লিট এক্সারসাইজ বন্দুলা 2020 পরিচালনা করে। 12টি জাহাজ, ওই সাবমেরিন এবং এলপিডি ইউএমএস মোত্তামা এতে অংশ নেয়। ভারতের সাবমেরিন বিক্রিকে মিয়ানমারের চীনের সাথে টেক্কা দিতে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশ 2017 সালে সাবমেরিন ক্লাবে যোগ দেয় চীন থেকে দুট 035G মিং ক্লাস সাবমেরিন গ্রহণ করে। বাংলাদেশের সাবমেরিন সংগ্রহে ভারত উদ্বিগ্ন। বাংলাদেশের সাবমেরিন কেনার প্রয়োজন কেন, সে প্রশ্ন সৃষ্টি হয়। ভারতের এক ধরনের উদ্বেগের ভিত্তি ছিল এই যে চীনা সাবমেরিন ভারতের দোরগোড়ায় ওত পেতে থাকবে। আরেকটি মূল্যায়নে বলা হয় সাবমেরিনে থাকা সহজাত মনস্তাত্ত্বিক চাপ। সম্ভবত চাপ কাটাতে বাংলাদেশ উপকূলে 20টি ভারতীয় সার্ভেলেন্স রাডার স্টেশন স্থাপনের চুক্তি করে ভারত। বাংলাদেশ সাবমেরিন সংগ্রহ করার কারণেই কি মিয়ানমার তা করেছে? এর সোজাসাপটা জবাব না। মিয়ানমার অনেক আগে থেকেই সাবমেরিন পাওয়ার স্বপ্ন দেখছিল। দেশটির কমান্ডার ইন চিফ জানিয়েছেন 2000-এর দশকের প্রথম দিকে 3টি সাবমেরিন একটি বহর সংগ্রহ করার পরিকল্পনা ছিল। আর সাবমেরিন বার্থ নির্মাণ ও ওয়ার্কশপ অবকাঠামো নির্মাণ কাজ এটি সংগ্রহ করার আগেই সম্পন্ন হয়। কয়েক ব্যাচে ভারত, পাকিস্তান ও রাশিয়া প্রশিক্ষণ দেয় মিয়ানমারের সাবমেরিন ক্রুদের। রাশিয়া, চীন ও ভারতের কাছ থেকে সাবমেরিন ক্রয়ের বিষয়টি বিবেচনা করে মিয়ানমার। অবশেষে ভারতই চুক্তিটি নিশ্চিত করতে পারে। ভারত সাবমেরিনটি নতুন করে সাজিয়ে গুছিয়ে দেয়। এর আয়ুষ্কাল 2030 সাল পর্যন্ত নিশ্চিত করে। আর এই সালের মধ্যেই মিয়ানমার তার বহরের 3টি সাবমেরিন সংগ্রহ করা সম্পন্ন করতে পারবে। খুব সম্ভবত সেগুলো সেকেন্ড হ্যান্ড হবে না। বাংলাদেশের সাবমেরিন সংগ্রহ করার বিরোধিতা করেছে ভারত, কিন্তু তাহলে তারা মিয়ানমারের কাছে সাবমেরিন বিক্রি করলে কেন? বাংলাদেশের সাবমেরিন প্রতিরোধ করতে ভারত একাজ করেছে? এর পরিষ্কার কোনো জবাব পাওয়া যায় না। সম্ভবত জবাব হবে না। তবে এটা নিশ্চিত যে
চীন ভীতি ফ্যাক্টর ও মিয়ানমারে চীনকে ছাড়িয়ে যাওয়ার আকাঙ্ক্ষা ভারতের সাবমেরিন বিক্রির পেছনে মুখ্য ভূমিকা পালন করেছে। কয়েক বিলিয়ন ডলারের বেসামরিক ও সামরিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পে গভীরভাবে জড়িত রয়েছে চীন। মিয়ানমারে চীনের বৃহত্তম সামরিক বিনিয়োগ প্রকল্পটির মূল্য $1.2 বিলিয়ন, থিলাওয়ায় নেভাল শিপইয়ার্ড নির্মাণ। মিয়ানমারের বৃহত্তম সরবরাহকারী হল চীন। মিয়ানমারে চীনা রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক প্রভাব নিয়ে অনেকদিন ধরেই অস্বস্তিতে রয়েছে ভারত। মিয়ানমারে ভারত বেসামরিক অবকাঠামো প্রকল্প, সামরিক বিক্রি ও আন্তর্জাতিক রাজনৈতিক সমর্থন দিতে আগ্রহী। অন্যদিকে চীন ও ভারতের মধ্যে ভারসাম্য বজায় রাখার মাধ্যমে চীনা প্রভাব নিয়ন্ত্রণে রাখতে চায় মিয়ানমার। মিয়ানমারকে এই সুযোগ দিতে খুবই আগ্রহী ভারত। পূর্ব সীমান্তে বিদ্রোহ দমনেও মিয়ানমারকে প্রয়োজন ভারতের। মিয়ানমারের কাছ থেকে সমর্থন পেয়ে ভারত মিয়ানমার সীমান্তে বিদ্রোহ দমনে সফলতা পেয়েছে ভারত। 1990-এর দশকের প্রথম দিক থেকে মিয়ানমার থেকে চীনের কথিত বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে ভারতের ক্ষেপণাস্ত্র লঞ্চগুলো নজরদারি করা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে ভারত এবং মিয়ানমার উপকূলকে চীনের দ্বিতীয় উপকূল হিসেবে অভিহিত করছে। সাবমেরিন বিক্রি এবং 2019 সালে সেনা টর্পেডো সরবরাহ করার মাধ্যমে ভারত এখন মিয়ানমার উপকূলের একটি অংশ নিরাপদ রাখার আশা করতে পারে। অবশ্য ভারতের সামনে এখনও চ্যালেঞ্জ রয়ে গেছে। চীন যদি ভবিষ্যতে মিয়ানমারের কেনা সাবমেরিনটি জব্দ করে কিংবা মিয়ানমার যদি রাশিয়ার কাছ থেকে নতুন সাবমেরিন কেনে, তবে কি ঘটবে? ইন্দো চীন প্রতিযোগিতা কি মিয়ানমারকে কৌশলগত সুবিধা দিচ্ছে, নাকি মিয়ানমারের কৌশলগত অবস্থান দেশটিতে ভারত ও চীনের প্রতিযোগিতা টেনে এনেছে? বস্তুত এটি দুইভাবে কাজ করে। চীন ও ভারত উভয়ের কাছে মিয়ানমার গুরুত্বপূর্ণ এবং বিপরীতটিও সত্য। চীনকে বঙ্গোপসাগরে প্রবেশের কৌশলগত করিডোর দিয়ে মালাক্কা প্রণালীর ওপর থেকে নির্ভরতা কমানোর সুযোগ করে দিতে পারে মিয়ানমার। 1988 থেকে 2010 পর্যন্ত নিঃসঙ্গতার সময়সহ কয়েক দশক ধরে চীনের ঘনিষ্ঠ মিত্র মিয়ানমার। চীন দেশটির সামরিক জান্তা এবং বেসামরিক জনসাধারণের ওপর এর নৃশংস অপরাধের রক্ষক। অন্যদিকে ভারত আন্তর্জাতিক বা আঞ্চলিক সমালোচনা থেকে আড়াল করে রাখছে মিয়ানমারকে। অনেক কারণেই চীনের ওপর নির্ভরশীল মিয়ানমার। বিশেষ করে অব্যাহতভাবে মানবাধিকার লঙ্ঘন, রোহিঙ্গাদের বিরুদ্ধে অন্যায় অবিচার চালানোর অভিযোগে আন্তর্জাতিক সমালোচনা ও অবরোধ থেকে রক্ষা করেছে চীন। ভারত গণতন্ত্রের অনুশীলনকারী হলেও রোহিঙ্গাদের বিরুদ্ধে অন্যায় অবিচার অপরাধে মিয়ানমারের বিরুদ্ধে দাঁড়িয়ে দেশটির সাথে তার সম্পর্ককে ঝুঁকির মুখে ফেলতে চায় না। চীন ও ভারত উভয়ই মিয়ানমারের অর্থনৈতিক ও সামরিক সক্ষমতা সৃষ্টিকারী সহযোগিতার সুবিধা গ্রহণের জন্য প্রতিযোগিতা করছে। 2030 সাল নাগাদ 3টি সাবমেরিন বহর নির্মাণের মিয়ানমারের পরিকল্পনাটি মিয়ানমার উপকূলকে চীন ও ভারতের জন্য আরও বেশি প্রতিযোগিতামূলক করে ফেলবে, যার প্রভাব বাংলাদেশ ও বঙ্গোপসাগরেও ছড়িয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে। সেই প্রভাব মোকাবেলা করতে বাংলাদেশ কতটা সক্ষম, সেটাই এখন ভাববার বিষয়। প্রিয় দর্শক, একদিকে দেশটির লাখ লাখ রোহিঙ্গা আমাদের দেশে বসে আমাদেরকেই চুষে খাচ্ছে, অন্যদিকে দেশের বাইরে থেকে দেশটির সরকার পক্ষ নানান শত্রুতামিতে লিপ্ত হয়েছে। অনেকের মতে এর পেছনে আমাদের সরকারের দুর্বল কূটনীতিই দায়ী। আপনিও তাই মনে করলে ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই হ্যাঁ লিখে জানিয়ে দিন আপনার মন্তব্য। কি মনে হচ্ছে আপনার? আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও যত খুশি শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন। আরও এমন নানান আলোচিত বিষয়ে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।